আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় আয়তঘনর অঙ্কগুলো শুরু করব। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমাদেরকে কিছু বিষয় জেনে নেওয়া উচিত আয়তঘন সম্পর্কে। চলো সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমে যে জিনিসগুলো জানা দরকার তা হলো আয়তঘন আসলে কি, এটা দেখতে কেমন হয়। তো এটা দেখার জন্য আমরা একটা বক্সের সাহায্য নেব। তো এটা হচ্ছে একটি আয়তঘন। এবার আমরা জেনে নেব আয়তঘন কাকে বলে। তো আয়তঘন কাকে বলে জানার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন আয়তঘনের কয়টি তল আর অন্যান্য বিষয়। তো আয়তঘনের তল সংখ্যা আমাদের গুনতে হবে কিভাবে। দেখো, এই একটা তল আয়তঘনের, এই পাশে একটা তল দুটো, এ একটা তল তিনটে, এ একটা তল চারটে, এবং যেটা দেখতে পাচ্ছ উপরে একটি তল পাঁচটা, এবং ঠিক তার নিচে একটি তল আছে। তাহলে টোটাল তল সংখ্যা পেলাম আমরা 6টি। তো আমরা দেখতে পেলাম একটি আয়তঘনের 6টি তল থাকে। এবার আমরা কিভাবে সংজ্ঞাটা লিখব দেখো। সংজ্ঞা কাকে বলে দেখো, প্রথমে বলি যে আয়তঘন এটা কিন্তু একটা ঘনবস্তু। তো আমরা শুরু করব কিভাবে, যে ঘনবস্তুর যে ঘনবস্তু কয়টি তল আছে, 6টি তল। ঠিক আছে, এবার দেখি তলগুলি একবার লক্ষ্য করে দেখি। দেখো উপরের তলটি লক্ষ্য করে দেখো, দেখো এটি একটি আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র। এভাবে যদি আমরা এই পাশের তলটা দেখি, তো এটাও একটা আয়তক্ষেত্র। এই পাশের তলটা দেখি, এটাও একটা আয়তক্ষেত্র। এদিকটা দেখি, এটাও একটা ছোট আয়তক্ষেত্র। এভাবে যদি আমরা লক্ষ্য করি যে একটি আয়তঘনের 6টি তলই কিন্তু প্রত্যেকটা তল এক একটি আয়তক্ষেত্র। তো আমরা সংজ্ঞাতে কি বলবো, বলবো যে যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার, প্রতিটি তল আয়তাকার, এবং আর কি কি বলা যেতে পারে। দেখো এই দিকে যে তলটি আছে, এই যে পুরো তলটি, এই তলটির ঠিক অপোজিট সাইডে, অর্থাৎ এই দিকে যেটা আছে, উল্টো দিকে যে তলটি আছে, সেই এই দুটি তলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এই বরাবর যে ধার এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই বরাবর যে ধার সেটা হচ্ছে প্রস্থ। লক্ষ্য করে দেখো এর যে অপোজিট সাইডে যে তলটি আছে তারও কিন্তু, দেখো এটা যদি দৈর্ঘ্য হয় তবে তারও কিন্তু এটা দৈর্ঘ্য ওই দিকটা, তো দুটো দৈর্ঘ্য কিন্তু একই। আবার দেখো এই তলের যে প্রস্থ আছে ওই দিকের তলেরও একই প্রস্থ আছে। তো এখানে কি বলা যেতে পারে যে বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে আমরা কি লিখব, এবং আয়তাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান। আর কি কি বলা যেতে পারে, দেখো দেখো এই যে তলটি আছে সামনের, এই তলটি এর পাশে এই তলটি হচ্ছে এই তলের সন্নিহিত তল,
অর্থাৎ পাশাপাশি আছে এরা। তো দেখো এই তল দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ এই তল দুটি পরস্পরের উপর লম্ব। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, তাকে আয়তঘন বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কি পেলাম, যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, তাকে আয়তঘন বলে। একবার দেখে নিই ছবির সাহায্যে। এ হচ্ছে ঘনবস্তু। তো কি বলবো, যে ঘনবস্তুর কি হলো, প্রত্যেকটি তল কেমন হবে, আয়তাকার। তাহলে কি বলবো, যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার এবং যার বিপরীত তল, অর্থাৎ এই তল আর এই তল, যার বিপরীত তলগুলির দৈর্ঘ্য আর প্রস্থ কেমন হবে, সমান, এবং যার বিপরীত তলগুলির দৈর্ঘ্য আর প্রস্থ কেমন হবে, সমান, এবং সন্নিহিত তল, অর্থাৎ এই তল আর এই তল, এই তল আর এই তল, এই তল এই তল, অর্থাৎ পাশাপাশি তলগুলো, অর্থাৎ সন্নিহিত তলগুলো পরস্পর কেমন হবে, পরস্পরের উপর লম্ব হবে। তো আমরা তিনটে জিনিস পেলাম, কি কি, যে আয়তঘনের ক্ষেত্রে একটা হচ্ছে কি, যে আয়তঘনের প্রতিটি তল কেমন হবে, আয়তাকার হবে, এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ কী হবে, পরস্পর সমান হবে। আরেকটা হচ্ছে কি, সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব হবে। এ হচ্ছে আয়তঘনের সংজ্ঞা। এরপরে আমরা আয়তঘনের বিভিন্ন সূত্রগুলি জানব। সূত্র জানার আগে আমরা আরও দুটো জিনিস জেনে নেব, সেটা হচ্ছে কি, ধার আর শীর্ষবিন্দু। তো আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো আকাশি কালারের যে দাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে ধার। আর যে কালো কালারের যে কোনায় কোনায় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তো আমরা এখন গুনে ফেলবো যে একটা আয়তঘনের কতগুলি ধার আছে আর কতগুলি শীর্ষবিন্দু হয়। তো ফার্স্টে ধার গুনে নিই। দেখো, একটি ধার, দুটি, তিনটি, চারটি, নিচেও ঠিক সেভাবে কত হবে, চারটি হবে। তাহলে উপরে চারটি হলো, নিচে চারটি হলো, 8টি, এদিকে 9টি, 10টি, 11টি, 12টি। তাহলে আমরা আয়তঘনের টোটাল ধার সংখ্যা পেলাম 12টি। এবার চলে আসবো শীর্ষবিন্দুর দিকে। দেখো শীর্ষবিন্দু কটা, একটা, দুটো, তিনটে, চারটে, এই নিচে একটা, 5টা, 6টা, এদিকে 7টা, 8টা। তাহলে আমরা শীর্ষবিন্দু কতগুলি পেলাম, 8টি। এবার আমরা সূত্রের দিকে চলে আসবো। প্রথম সূত্র হচ্ছে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সমান সমান, আয়তঘনের ক্ষেত্রফল সমান সমান কী কী সূত্র হবে। দেখো, আমি আগেই বলেছি যে আয়তঘনের মোট 6টি তল। কয়টি তল, 6টি তল। তো প্রত্যেকটি তল কিন্তু এক একটা আয়তক্ষেত্র। তো দেখো, প্রত্যেকটি তলের কিন্তু একটা নিজস্ব ক্ষেত্রফল আছে। এবার আমি যদি এই তলটাই বিবেচনা করি, তো এই তলটা, এটি একটা আয়তক্ষেত্র, যার এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য আর এই দিকটা হলো প্রস্থ। তো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কী হবে,
দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক একইভাবে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এদিকটা যদি দৈর্ঘ্য হয়, এদিকটা যদি প্রস্থ হয়, তো এই ক্ষেত্রেও ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ। এভাবে যেহেতু 6টি আয়তকার তল আছে, তো 6টি আয়তকার তলের জন্য 6টি ক্ষেত্রফল পাবো। তো একটি আয়তঘনের মোট ক্ষেত্রফল বলতে বোঝায় এই 6টি তলের ক্ষেত্রফল যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে কি এই আয়তঘনের ক্ষেত্রফল। তো আয়তঘনের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, যে 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। আবার দেখো, প্রত্যেকটি তলের ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্র সেটা আমরা জানি ক্ষরবস্তুর 3টে মাত্রা। তো 3টে মাত্রা বলতে এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, তবে এই যে লম্বালম্বি দাগ, এই যে এটা এটা এই যে এটা এটা এগুলো হচ্ছে কি উচ্চতা। তো আমি ফার্স্টে এই দিকটা দেখি। এই দিকটা, এই লম্বাটা বললাম কি এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তো এটা একটা আয়তক্ষেত্র, এই তলটা একটা আয়তক্ষেত্র এবং যার এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? এটা ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ। এবার এরকম তল কয়টি আছে? 2টি আছে, একটি এইটা আর ঠিক নিচে যেটা আছে তলে সেটা। তো একটা কত পেলাম? তো একটা পেলাম এখানে। তো কি লিখতে পারি? 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ যোগ যোগ। তাহলে দেখো, উপরের আর নিচের ক্ষেত্রফল আমরা কিন্তু বের করলাম। 2টো তলের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। পড়ে থাকলো 4টে তল, এ একটা তল, এ একটা তল আর এ একটা তল, একটা তল। তো এবার আমি এই তলটা বের করি, এই তলটা। তো আমি আগেই বলেছিলাম এই বরাবর যে দাগটা, এটা কি ধরেছিলাম আমি দৈর্ঘ্য, আর এটা কি উচ্চতা। তো এটা ক্ষেত্রফল কত হবে? এই বরাবর এটা গণিত এটা, তো এটা তো দৈর্ঘ্য আর এটা উচ্চতা, তাহলে কী হবে? দৈর্ঘ্য গণিত উচ্চতা। এবার এরকম কটা আছে? এদিকে একটা আছে আর তার ঠিক অপোজিট সাইডে একটা আছে। তো ক্ষেত্রফলটা কী হবে এখানে? 2 গণিত দৈর্ঘ্য গণিত উচ্চতা। তাহলে আমরা উপর আর নিচ আর 2 সাইডের ক্ষেত্রফল পেয়ে গেলাম। 4টে তলের ক্ষেত্রফল বের করা হলো। পড়ে থাকলো হচ্ছে এই একটা তল আর ঠিক তার অপোজিট দিকের তলটা। দেখো, এই তলের এই দিকটা হচ্ছে কি প্রস্থ আর এদিকটা কি বলেছিলাম? উচ্চতা। তো ক্ষেত্রফল কত হবে? প্রস্থ গণিত উচ্চতা। এবার এটা এরকম কটা তল আছে? এ একটা ও একটা, 2টো তল। সেজন্য কী লিখবো? প্লাস 2 গণিত প্রস্থ গণিত উচ্চতা। তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। 3টে জায়গা থেকে দেখো 2 কমন যায়। 2 2 2, 3টের সামনে 2 আছে দেখো। তো 2টা কমন নেওয়া যায়, তো 2 কমন নিলাম। তাহলে প্রথমে কি পড়ে থাকলো? দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস
দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা, প্রস্থ গণিত উচ্চতা। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 2 গণিত দৈর্ঘ্য গণিত উচ্চতা, দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস প্রস্থ গণিত উচ্চতা। এবার হচ্ছে কি আয়তনের সূত্র। ধরো কখনো তোমাকে কোনো আয়তঘনের আয়তন বের করতে বললো, তখন তার জন্য যে সূত্রটি প্রয়োজন সেই সূত্রটি হচ্ছে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। আর একটা সূত্র যেটা খুব প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কি আয়তঘনের কর্ণের সূত্র। কর্ণের সূত্র বলার আগে একটা প্রসঙ্গ বলি, কর্ণের সূত্র কখন প্রয়োজন হয়। ধরো এটা একটা ঘর, এই বক্সটা একটি ঘর, তোমাকে বলা হলো এই ঘরের মধ্যে সর্বোচ্চ কত বড় লাঠি তুমি রাখতে পারবে। তো তুমি যদি মনে করো যে লাঠিটা লম্বালম্বি রাখবো, তো লম্বালম্বি রাখলে যতটুকু এই উচ্চতা, মানে এখান থেকে মাটি থেকে যতটুকু উচ্চতা ঠিক তত উঁচু লাঠি রাখতে পারবা। কিন্তু তুমি যদি সবচাইতে বড় লাঠি রাখতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, এই কোণা থেকে লাঠিটা কোণাকুণিভাবে রাখতে হবে। তো লাঠিটা কোণাকুণিভাবে রাখলে তুমি অনেক বড় লাঠি রাখতে পারবে। অর্থাৎ যখনই এরকম টাইপের কোনো কোশ্চেন থাকবে যে একটি ঘরের মধ্যে তুমি সর্বোচ্চ কত বড় লাঠি রাখতে পারবে, তখন সেক্ষেত্রে আমাকে ওই ঘরটির কর্ণ বের করতে হবে। এবার ঘরটি যদি আয়তঘন হয় সেক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে কি, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা থাকে তো সেক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে কি রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই তিনটে সূত্র হচ্ছে আয়তঘনের, যেটা আমাদের খুব প্রয়োজন পড়বে। এছাড়াও এর পরবর্তী স্টেপে আমরা শিখব ঘনক। ঘনক জিনিসটা কি, তো ঘনকটা বোঝার জন্য আমি একটু তোমাদের টেক্সট বইয়ের সাহায্য নেব। দেখো এই হচ্ছে আমাদের ঘনকের চিত্র। তো প্রথমে ঘনক আর আয়তঘনের মধ্যে খুব একটা তফাৎ নেই। আয়তঘনের যতগুলো তল সংখ্যা ঘনকের ততগুলো তল সংখ্যা, আয়তঘনের যতগুলো ধার সংখ্যা ঘনকেরও ঠিক ততগুলো ধার সংখ্যা। পার্থক্যটা এক জায়গায়, সেটা হচ্ছে কি আয়তঘনের যে তলগুলি আছে, 6টি তল আছে, সেই প্রত্যেকটি তল কিন্তু এক একটা আয়তক্ষেত্র, কিন্তু ঘনকের ক্ষেত্রে সেটা আলাদা। ঘনকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটা তল, দেখো এই দিকটা একটা বর্গক্ষেত্র, ঘনকের প্রত্যেকটা তল কিন্তু এক একটা বর্গক্ষেত্র। যেমন ধরো বাচ্চারা খেলে রুবিক কিউব, যখন খেলে না রুবিক কিউব, সেগুলো কি দেখবা প্রতিটা তল কিন্তু এক একটা বর্গক্ষেত্র। তো ঘনকের ক্ষেত্রে যে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি ঘনকের ফার্স্টে ক্ষেত্রফল। তো কি বললাম, আয়তঘনের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যেভাবে বের করলাম, ঘনকের ক্ষেত্রে আমরা ঠিক সেভাবে ক্ষেত্রফল বের করব। ঘনকের ক্ষেত্রেও আমরা বের করব 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। এবার দেখো ঘনকের যেহেতু প্রতিটি তল এক একটা কি বর্গক্ষেত্র, তো ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবার যেহেতু একটি ধারের
যে কোনো একটি তলের ক্ষেত্রফল আমরা কি পেলাম, বাহু স্কোয়ার। এরকম 6টি তল আছে, সেই জন্য আমরা ক্ষেত্রফল কত হবে আমাদের, 6 গণিত বাহু তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ঘনকের ক্ষেত্রফলের সূত্র। এবার ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, অর্থাৎ বাহুকে কিউব করলে আমরা পেয়ে যাই ঘনকের আয়তন। আর ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 গণিত বাহুর দৈর্ঘ্য। এছাড়াও একটা সূত্র যেটা খুব প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কি, ধরো তোমাকে কোনো একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলবো, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো তার সূত্র হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ গণিত উচ্চতা। এ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে সূত্রগুলি। এবার এর পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখব অঙ্কগুলি।